অবশেষে ঐতিহাসিক সেই মুহূর্ত আমাদের সামনে এসছে। আমরা এখন বিশ্বাস করতে পারি যে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে অসম যুদ্ধ চলছিল সেটি অবশেষে শেষ হয়েছে। শেষ হয়েছে আমি তারপরেও বলব না। আসলে ডোনাল্ড ট্রাম্পকে না আমার বিশ্বাস এখনো কেন জানি হয় না। তবে আমি গত ২৪ ঘন্টায় যখন ডোনাল্ড ট্রাম্পের সেই ডিক্লারেশন গত পরশুদিন থেকে সে বলছিল যে যুদ্ধ শেষ, আমাদের প্রতিনিধি ইউরোপের একটা দেশে চূড়ান্ত স্বাক্ষর করতে যাচ্ছে, আমি যাব না, তবে আমার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যাবে, সবকিছু ইত্যাদি ইত্যাদিতে আমার তখনও বিশ্বাস হয়নি, কারণ ইরান সরাসরি সেটিকে ডিক্লাইন করেছিল। অবশেষে আজকে ইরানের ফার্স্ট নিউজ, মেহের নিউজ, তাদের জাতীয় গণমাধ্যমগুলিও কনফার্ম করেছে যে এরকম একটি চুক্তি হতে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা অনেকদিন ধরেই আপনাদের কাছে এই চুক্তি এবং যুদ্ধ শেষ নিয়ে যথেষ্ট ইনফরমেশন জানানোর চেষ্টা করেছিলাম। চুক্তিগুলি কি কি সেটি এখন আপনাদেরকে আমি জানাবো। টোটাল 14টি চুক্তি এখানে সংঘটিত হতে যাচ্ছে এবং উভয় পক্ষ MOU মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটি করতে যাচ্ছে। আগামী 19 জুন এটি হবে ইউরোপের সুইজারল্যান্ডে, সেখানে জেনেভা শহরে এই চুক্তিটি চূড়ান্তভাবে হতে যাচ্ছে এবং এটিকে বলা যায় যে ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিকতম একটি চুক্তি হতে যাচ্ছে। তবে আমি আপনাদেরকে আবার বলে রাখছি, ডোনাল্ড ট্রাম্পকে আমি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে পারি না। তবে এই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসের চেয়েও বড় কথা হলো ইরান এই চুক্তিতে কতটা তারা এগ্রি হয়েছে, কতটা তাদের পক্ষ থেকে সমর্থন দিচ্ছে এই চুক্তিতে স্বাক্ষর করবে কিনা। সেই ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ইরান সম্মত হয়েছে। কি কি বিষয়ের উপর সম্মত হয়েছে আমি আপনাদেরকে বলছি। ইরানের যে কত বড় বিজয় হয়েছে আপনারা এই পয়েন্টসগুলি শুনলে জানতে পারি। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনেছেন, তবে আমি রিকনফার্ম হওয়ার আগ পর্যন্ত ভিডিও বা আপনাদেরকে জানানোর জন্য চাইনি। এখন আমার হাতে আমার যেই রিসার্চ বলুন, আমার যে ধারণা বলুন, তাতে মনে হয়েছে যে আসলেই একটি ভালো ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে। প্রথমটা হলো লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। স্থায়ীভাবে, এটি আবার শুরু হবে কদিন পর। স্থায়ীভাবে বন্ধ না হলে এই চুক্তি লঙ্ঘন হবে সরাসরিভাবে, এবং এই চুক্তি শুধুমাত্র এই দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক এটি নয়, এটি জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই চুক্তিটি পাস হবে এবং তখনই এটি কার্যকর হবে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবং সেভাবে হবে, না হলে চুক্তি। দ্বিতীয়, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দিতে হবে। ইরানের আভ্যন্তরীণ পলিটিক্যাল থেকে শুরু করে ইরানের যে সব ওই বিভিন্ন সময়ে ইরানে কোন আইন চলবে, ইরানের নারীদের স্বাধীনতা, সেই ইত্যাদি ইত্যাদি নিয়ে যেসব পশ্চিমাদের কোনো ধরনের মানে ভিত্তি ছাড়াই তাদের যে বিভিন্ন সময় ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বিগত সময়ে, সেগুলিকে বন্ধ করতে হবে, সেটির প্রতিশ্রুতি অবশ্যই দিতে হবে। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যে নৌ যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ রয়েছে সেটিকে প্রত্যাহার করতে হবে। 4, ইরান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন বাহিনীর যে বিভিন্ন ধরনের দখলদারিত্বের একটি অবস্থান রয়েছে সেটিকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। ইরানের ব্যবস্থাপনা যেটি আগেও ছিল, ইরানের ব্যবস্থাপনাতেই ছিল যুদ্ধের আগে, স্বাভাবিক অবস্থাতেই সারা বিশ্বের এখান দিয়ে যে প্রায় 20% তেল সরবরাহ হতো বা যাতায়াত করত, এগুলি এই ইরানের যুক্তরাষ্ট্রের কারণে, তাদের যুদ্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর এত কাহিনীর পর তারা আবারও এটি খুলতে যাচ্ছে। এই হলো ব্যবধান, এখানে তেমন কোনো কিছু না। সে আগে যেমন হরমুজ প্রণালী ছিল ঠিক তেমনি অবস্থাতে ফিরে যাওয়ার জন্য ইরানও এই চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে। সেটি 30 দিনের মধ্যে, চুক্তির 30 দিনের মধ্যেই সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। এখানে কোনো ধরনের, আগেও কোনো ধরনের ট্যারিফ বা কোনো ধরনের যাতায়াতের মূল্য দিতে হতো না, এবারও একইভাবে আগের পর্যায়ে ফিরে যাবে। যুক্তরাষ্ট্র তার মিত্ররা ইরানের পুনর্গঠন পরিকল্পনা দেবে, যাতে ব্যয় হবে অন্তত $300 বিলিয়ন। এই যে ইরানের উপর বিভিন্ন সময় হামলা করেছে বিনা কারণে, এটির অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটির পরিমাণ প্রায় $300 বিলিয়ন দিতে হবে। ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর থাকা নিষেধাজ্ঞার অবসান করতে হবে। এই যে বিভিন্ন সময় ইরানের উপর তাদের তেলের উপর
বিভিন্ন জ্বালানি পণ্যের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিভিন্ন দেশ, এগুলিকে অবশ্যই তুলে নিতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে। ইরান এক্ষেত্রে আগেও একটি পর্যায়ে ছিল, যেটি ওবামা সরকারের সাথে তারা একটা এগ্রিমেন্টে ছিল, সেটিকে ডিক্লাইন করে, সেটিকে বাজে বলে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ চালিয়েছে, যে যুদ্ধটি কোনো ধরনের ভিত্তিহীনভাবেই চালিয়েছে। এবং আমি মনে করি যে ওবামার সময় যে চুক্তি হয়েছিল তার চেয়েও বেশি লাভবান এবং তার চেয়েও বড় বিজয় এই যুদ্ধের পর ইরান পেতে যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে উদ্দেশ্য করে সে যুদ্ধটা শুরু করেছিল সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করে এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিতে হবে যে ওই অঞ্চলে কোনোভাবে সামরিক কোনো শক্তি বৃদ্ধি করা যাবে না। মানে এই যে আশপাশে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি রয়েছে, এই ঘাঁটিগুলি থাকা অবস্থাতে মনে হয় এখানে শব্দের যতটুকু বুঝতে পারছি যে যেভাবে আছে এভাবে থাকবে, বাট আর কোনোভাবে বৃদ্ধি করার কোনো সুযোগ খুঁজতে পারবে না যুক্তরাষ্ট্র। এরপরে আসুন, বার্তা নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিল অর্ধেক না ছাড়া ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধের প্রত্যাহার না পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না। প্রথম দিকে যেটি করতে হবে এটি হলো যে নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিলের অর্ধেক কমপক্ষে ছাড়তে হবে। মানে আলোচনাটা, সমঝোতার আলোচনা কখন শুরু হবে? শুরু হবে তখন যখন এই যে ইরানের প্রায় $25 বিলিয়ন মতো আটকে রেখেছে অবৈধভাবে যুক্তরাষ্ট্র, সেটির অর্ধেক ছাড়তে হবে অন্ততপক্ষে। অর্ধেক ছাড় দিয়ে এবং ইরানের তেলের উপর যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেগুলিকে প্রত্যাহার করতে হবে। এবং মার্কিন নৌ অবরোধ যেটা রয়েছে এটিকে প্রত্যাহার না করার আগ পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না স্ট্রেটলি। মানে হলো ইরানের এখানে শুধুমাত্র, এবং ইরান ও যুক্তরাষ্ট্রের যে চূড়ান্ত চুক্তি হবে, যেটি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, যে সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মধ্য দিয়ে অনুমোদিত হবে। তার মানে এটি ওই শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প বলবে আর কদিন পর ভুলে যাবে, আবারও ফাজলামি করবে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। কারণ বিশ্ব নেতৃবৃন্দরা এখানে এই চুক্তির মধ্যে তারাও সাক্ষী থাকবে এবং তাদের সামনেই সবকিছু হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো না কোনো অজুহাতে এই যুদ্ধটা থেকে বের হওয়ার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরাও সবসময় বলেছি যে একটা অজুহাত খুঁজছে সে। ইরানের এখানে একমাত্র আমি মনে করি যে একটা জিনিসই তারা পাচ্ছে না, সেটি হলো খুব সহজায় তারা পরমাণু শক্তি ধর যে দেশ হবার মতো একটা অবস্থায় গিয়েছিল, সেটি এখন হতে পারছে না। কারণ হলো এটি একমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবসা এখানে। এই যে উপসাগরীয় দেশগুলি রয়েছে, ছোট ছোট দেশ, আমাদের মুসলিম কান্ট্রিগুলি, এদের একটাই দাবি ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে যে ভাই তোমরা ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ হতে দিবা না, এর বিনিময়ে যা কিছু চাও তোমরা সব দিব, দিয়ে আসছে। এখন হুট করে ইরান প্রায় 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছিল, যেটি আণবিক বোমা বা পরমাণু বোমা চূড়ান্তভাবে তৈরির কাছাকাছি চলে এসছে, যেটি উপসাগরীয় দেশগুলির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা মনে করছে যে ইরান যদি এখানে শক্তিশালী হয়ে যায় তাহলে তাদের উপর হয়তো অন্যরকম কোনো একটা শক্তি মানে খাটিয়ে ইরান মধ্যপ্রাচ্যের নেতৃত্ব নিতে সক্ষম হবে। যদিও ইরান বারবার বলেছে যে ভাতৃপ্রতিম দেশগুলিকে আমরা নিশ্চিত করতে চাই আমরা এই ধরনের কোনো হস্তক্ষেপ কারো দেশের প্রতি, কারো দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে কোনো ধরনের প্রভাব খাটাবো, এই ধরনের চিন্তাভাবনা আমাদের নেই। তবুও এই বিষয়গুলো করতে চাই, কারণ আমাদের এই ছোট ছোট দেশগুলির হলো যে ইসরায়েল শক্তিধর হোক সমস্যা নাই, কিন্তু আমাদের আরেকটা মুসলিম দেশ শক্তিধর হতে পারবে না। কারণ হলো এই প্রকৃত ইসলামিক নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করছে ইরান। এই একইভাবে যদি প্রকৃত ইসলামিক নিয়মে দেশ পরিচালনা করতে যায় তাহলে এই উপসাগরীয় অন্য দেশগুলি যারা আছে এরা দেশ পরিচালনা করতে, বর্তমান যারা শাসকরা আছে এরা পারবে না। এদের এখন পুরো পাগল হয়ে গেছে যে এইভাবে যদি হয় আমরা তো, আমাদেরকে তো সেই সাধারণ নিয়মে চলতে হবে, জনগণের সরকার তৈরি করতে হবে, তখন আমরা পারিবারিকভাবে তো আর খেতে পারবো না, আমরা তো রাজা বাদশার মতো খেতে পারবো না। সেই জন্য তারা পাগল হয়ে গিয়ে যুক্তরাষ্ট্রকে যে করে হোক বলছে যে ভাই যা করো তোমরা অবশ্যই ইরানের পরমাণু শক্তি যাতে না বানাতে পারে সেটি নিশ্চিত করো। এখন এটি মোটামুটি নিশ্চিত হতে যাচ্ছে। ইরান এক্ষেত্রে সেই নিশ্চয়তা দিচ্ছে, বিনিময়ে ইরানের উপর যে এতদিন ধরে নির্যাতন, এতদিন ধরে যে সেই যুগ যুগ ধরে নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে যে ইরানকে বহু পিছিয়ে নিয়েছে,
এই বিষয়টি এখন শুধুমাত্র মানে আদায় করে আমরা এই চুক্তিটিকে চূড়ান্তভাবে দেখতে পাবো। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইউরোপ ইউরোপ তো অনেক আমাদের আশপাশে সবচেয়ে ইউরোপ অনেক রিচ কান্ট্রিজগুলি এবং তারা খুব উন্নত দেশ। এর বাহিরে আমাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার আসলে তেমন কোনো উন্নত দেশ সেই অর্থে আমাদের আশপাশে নেই। আমি আজকে আপনাদেরকে বলছি, আগামী কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে ইরান যে আর্থিকভাবে বুমিং করবে, এটি আপনারা চিন্তাও করতে পারবেন না। কারণ এখন ইরান সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সারা বিশ্বে তাদের তেল বিজনেস করতে পারবে। এবং আমি তো মনে করি ইরান যুক্তরাষ্ট্রের এখন দেখুন সবচেয়ে বড় বন্ধু হয়ে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে এই অঞ্চলে ইরানকে ছাড়া কোনোভাবে যুক্তরাষ্ট্র কেন কেউই এখানে টিকে থাকতে পারবে না। বরং তারা ভুল করেছে, এই পাগল জারজ সন্তান নেতানিয়াহুর ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে। সেই ভুল জায়গা থেকে যুক্তরাষ্ট্র ফিরে এসে আমার কাছে যেটা মনে হয় যে ইসরায়েলের চূড়ান্ত ঘণ্টা বেজে যাচ্ছে। আপনার এখানে একটা লক্ষ্য পয়েন্ট দেয়া আছে যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। সেখানে স্পেসিফিক্যালি লেবাননের কথা বলা আছে। লেবাননের যুদ্ধ কারা করছে? যুক্তরাষ্ট্র লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে কে? ইসরায়েল। ইসরায়েল যদি ওখানে যদি এই ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা হয়, তাহলে ইসরায়েলের যে উদ্দেশ্য রয়েছে সেটি সম্পূর্ণভাবে ভেস্তে যাবে। দুটি ঘটনা ঘটতেছে এখানে। অলরেডি নেতানিয়াহুর বিরুদ্ধে তার দেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং ট্রাম্পকে ওই দেশি গণমাধ্যম ধুয়ে ফেলতেছে যে ট্রাম্প বেইমান, ট্রাম্প এটা ওটা ইত্যাদি ইত্যাদি। ট্রাম্প তো বুঝে গেছে যে এই লোকের ধান্দা তো অন্যরকম, এই লোক তো এই অঞ্চলে শান্তি চাচ্ছে না বা আমাদের ব্যবসাও করতে দিবে না। তার উদ্দেশ্য হলো এই অঞ্চলকে দখল করা, নেতানিয়াহুর উদ্দেশ্য। এটি তো কখনো সম্ভব না, এই আধুনিক দুনিয়ায় কখনো সম্ভব না। সেই কারণে যুক্তরাষ্ট্র তার পাওনা বুঝে চলে যাচ্ছে। নেতানিয়াহুকে এখানে বাড়াবাড়ি করলে সামনে আমরা এটাও দেখতে পাবো নেতানিয়াহুকেই ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। আর অন্যদিকে ইরানের জনগণ কিন্তু দুটি ভাগ সবসময় ছিল, এই সরকারপন্থী এবং সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো যারা ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবাই যুদ্ধ করবার জন্য প্রস্তুত ছিল। এখন তারা বলছে যে না, আমাদের এই পরমাণু শক্তি আমরা হতে পারবো না, এই ধরনের এগ্রিমেন্টে তোমরা যাবে না। এই কারণে এই যে আব্বাস আরাকচির বিরুদ্ধে তারা অনেক বিক্ষোভ করছে যে না, এই চুক্তি মানি না। আবার একটা অংশ আছে যে হ্যাঁ, এই চুক্তি করা উচিত, আমরা আরো আগেই করা উচিত ছিল। এই ধরনের কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বড় অংশ বলছে এই চুক্তি করতে যাবে না, কারণ আমরা চাই যুদ্ধ করে আমরা পরাজিত করতে এবং আমরা চাই পরমাণু শক্তিধর একটি দেশ হতে। এই অবস্থার মধ্যে রয়েছে আগামী 19 জুন। প্রিয় ভাইরা, আমরা এই ঐতিহাসিক বিশাল, আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে এত লম্বা নির্যাতন এবং বঞ্চনার শিকার কোনো দেশ হয়েছিল কিনা জানি না, যেটি ইরানের প্রতি করা হয়েছে। সেই ইরান এখন সম্পূর্ণভাবে মুক্ত হতে যাচ্ছে। ইরান যে মাথা নত করে না, এটি চূড়ান্তভাবে শেষ পর্যন্ত প্রমাণ করেছে এবং সেই অবস্থানের পক্ষেই আমরা ছিলাম। বাংলাদেশের মানুষ ছিল যে একটি মুসলিম দেশ আসলেই যে যাদের ভিতরে ইসলামের প্রকৃত স্পিরিট আছে, তারা যে কারো কাছে মাথা নত করে না, ইরান সেটি বুঝিয়ে দিয়েছে। আর অন্যদিকে অন্যদের যে কি অবস্থান ছিল সেটি নিয়ে আমি বলতে চাই না। আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায় যে অন্য দেশগুলি শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থের কারণে কতটা মাথা নত করে পশ্চিমাদের কাছে। তো প্রিয় দর্শক, আমি বা আমার যারা দেখছেন, এতদিন অনেক অনেক ভিডিও করেছি, চলতে থাকবে এই ভিডিওগুলি আমি করব, কারণ আপনারা অনেক পছন্দ করেন। কারণ আমরা অন্তত পক্ষে সব কিছু উল্টে গিয়ে আমাদের মুসলিম যে কোনো ধরনের উম্মার জন্য আমরা সবসময় সোচ্চার থাকি এবং সচেতন থাকব, পাশাপাশি থাকব, এটাই আমার কামনা। দেখতে থাকুন, ফলো করুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে। সালাম।